বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি রাজাউল করিম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের আজ পাঠ পরিচিতি হিসাবে যা থাকবে তা হলো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর। এই অধ্যায়ের উপর আমি এর আগেও একটা ক্লাস নিয়েছিলাম। আজ তোমাদেরকে আমি এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকের ক্লাসে আলোচ্য বিষয়সমূহ হিসাবে যা যা থাকবে তা হলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি, এদের উদাহরণগুলো দেখব আমরা, ভেক্টরের চিহ্ন দেখব, তারপর কতিপয় বিশেষ ভেক্টর ব্যাখ্যা করো, সেখানে আমরা প্রায় 17টা সংজ্ঞা শিখব আজকে। তো একক ভেক্টর কি প্রথমে থাকবে, তারপর আয়ত একক ভেক্টর, সরণ ভেক্টর, মুক্ত বা স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, তারপর সমরৈখিক বা সমরেখ ভেক্টর, অসমরেখ ভেক্টর, সমান ভেক্টর, তারপর থাকবে ব্যতিহার বা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, তারপর হলো বিপ্রতীপ ভেক্টর পড়ব আমরা, সমতলীয় ভেক্টর পড়ব এবং অসমতলীয় ভেক্টর, তারপর সমপ্রারম্ভিক ভেক্টর পড়ব, সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, সদৃশ্য বা সমদিক ভেক্টর, বিসদৃশ্য বা বিষম ভেক্টর। তো যেহেতু আমরা ভেক্টর চ্যাপ্টার পড়ছি, ভেক্টরের জনক কে সেটা আমরা একটু দেখে নেই এক নজরে। স্যার উইলিয়াম রোওয়ান হ্যামিল্টন হলো আমাদের ভেক্টরের জনক। তো উনি একজন আইরিশ বিজ্ঞানী। দেখো এখানে আমি শুরুতেই আসছি যে স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে। তো এটা আমরা 9-10 থেকে পড়ে আসছি যে স্কেলার রাশি কাকে বলে, যেসব প্রাকৃতিক রাশি শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বা অদিক রাশি বলবো। এই স্কেলার রাশি উদাহরণ হিসাবে আমরা ব্যবহার করি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো হলো আমাদের স্কেলার রাশির উদাহরণ। আরও অনেক উদাহরণ আছে বইয়ে, সেগুলো একটু দেখে নিও। তারপর ভেক্টর রাশি কাকে বলে, যে সকল প্রাকৃতিক রাশির মান ও দিক দুটোই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন ভেক্টর রাশির উদাহরণ হিসাবে সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, এগুলো আমরা ভরবেগ, এগুলোকে আমরা ভেক্টর রাশি হিসাবে চিহ্নিত করে থাকি। তারপর দেখো ভেক্টরের চিহ্ন। তো ভেক্টরকে কিভাবে চিহ্নিত করা হয় সেটা আমরা দেখব এখন। তো ভেক্টর রাশিকে অক্ষর দ্বারা এবং জ্যামিতিক উপায়ে প্রকাশ করা হয়। এখন অক্ষর দ্বারা দেখো এখানে আমি 4 ভাগে প্রকাশ করছি। এখানে যদি এ একটি ভেক্টর রাশি হয়, এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশ করা হয়, অথবা এর উপর শুধু একটা এরকম দেখো একটা যে দাগ চিহ্ন দেওয়া আছে, এটা হলো আমাদের বার বলে, এটা মানে এটাকে আমরা ভেক্টরই বলবো। এখন এর উপরে এরকম একটা দাগ দিয়েও প্রকাশ করা হয়, এর নিচে এরকম একটা দাগ দিয়েও ভেক্টর প্রকাশ করা হয়, এবং বোল্ড অক্ষরে লিখেও ভেক্টর প্রকাশ করা হয়। এবং এর মানটা কেমনে প্রকাশ করতে হয় দেখো। তো এখান থেকে যে ভেক্টর রাশিটা নিব সেই ভেক্টর রাশির মডুলাস নেব, যে দুই পাশে দুটো দাগ দেওয়া আছে, তার মানে এটা হলো মডুলাস বা পরম মান বলা হয়। তো যখন এই মডুলাসটা উঠিয়ে দিব তখন এটা শুধু আমাদের ওই লেটারটা বা শুধু আমাদের মানটা প্রকাশ করে ওই রাশির। তো এই যে এখানে আমরা দেখো এখানে যে অক্ষর দ্বারা যে 4টা ভাগে আমি ভাগ করে দিয়েছি বা 4 ভাবে যে প্রকাশ করছি ভেক্টরকে, তো এর মধ্যে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এই প্রথমটাকে, মানে এর উপরে যে তীর চিহ্ন দেওয়া আছে সেটা। কারণ বাকিগুলো ব্যবহার করে না করার কারণ হলো, যেমন এর উপর যদি এরকম একটা দাগ চিহ্ন দিয়ে তোমাকে বলি যে এটা আমি কি লিখছি বলো তো এটা বোঝাবে বার, এর বার বা গড়ও বোঝাতে পারে, অথবা
এর ভেক্টরও বোঝাতে পারে। তো কাজে এটার কনফিউশন আছে, এজন্য এটাকে আমরা খুব একটা বেশি ব্যবহার করি না। তারপর দেখো এখানে এর নিচে একটা দাগ চিহ্ন দেওয়া আছে। তো এটা মূলত যদি এইভাবে কেউ প্রকাশ করে যে এর নিচে এইভাবে দিয়ে একটা দাগ চিহ্ন দিয়ে তোমাকে বলা হলো যে এটা কি প্রকাশ করছে, তো এটা দুইটা মিনিং হতে পারে, এর ভেক্টর বোঝাতে পারে অথবা এর ইম্পর্টেন্স বোঝাতে পারে, গুরুত্ব বোঝাতে পারে। তো এটাও কনফিউশন আছে, এই জন্য আমরা এটাকেও নর্মালি ব্যবহার করি না। আর এই দেখো এখানে বোল্ড অক্ষর, এটা তো খাতায় লিখতে অসুবিধা, এই জন্য আমরা এটাকেও ব্যবহার করি না। তো নর্মালি আমরা এর উপর তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টরকে প্রকাশ করে থাকি, এবং এর মানকে আমরা প্রকাশ করব মডুলাস চিহ্ন দিয়ে, মানে যে ভেক্টর রাশিটা নিব তার মডুলাস বা পরম মান নিয়ে আমরা এর মান প্রকাশ করে থাকি। আর এখানে জ্যামিতিক উপায়ে দেখো, মনে করি ওপি ইকুয়াল টু একটা এ ভেক্টর, এটা জ্যামিতিক উপায়ে এভাবে প্রকাশ করা হয়। দেখো কতিপয় বিশেষ ভেক্টর আমরা এখন ব্যাখ্যা করব। এর মধ্যে শুরুতেই আছে হলো অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। তো দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হয় হলো অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। এখানে আমি একটু দেখো চিত্র দেখাচ্ছি। চিত্রে দেখো এখানে এক্স ওয়াই জেড একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো দেখানো হয়েছে, এবং এখানে আমাদের ও হলো আমাদের মূল বিন্দু। তো এই ও বিন্দু থেকে পি একটা নির্দিষ্ট দূরে একটা পি একটা বিন্দু নিব। দেখো এখানে নির্দিষ্ট দূরে ও বিন্দু, এখান থেকে আমরা নির্দিষ্ট দূরে পি একটা বিন্দু নিয়েছি, এবং এটা ওপি ইকাল টু আর দ্বারা প্রকাশ করেছি। দেখো এখানে ওপি ইকাল টু আর দ্বারা প্রকাশ করছে, এই আরটা হলো আমাদের অবস্থান ভেক্টর। অর্থাৎ পুরাটাকে যদি একটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করা হয়, এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হলো আমাদের ও বিন্দু। এই ও বিন্দু থেকে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাদেরকে অবস্থান ভেক্টর বলে। আরেকটা এই অবস্থান ভেক্টরের আরেকটা নাম হলো ব্যাসার্ধ ভেক্টর, কারণ হলো মূল বিন্দু ওকে কেন্দ্র করে এটাকে আমরা একটা বৃত্তাকার পথ তৈরি করতে পারি, এই জন্য এটাকে একটা ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। তাহলে আমি আবারও বলছি, দেখো অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর কি, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রায় এসে থাকে। যে একটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো ও মূল বিন্দু ও প্রসঙ্গ কাঠামো পি একটা যে কোনো একটা বিন্দু নেওয়া হয়েছে, তাহলে পি বিন্দুর অবস্থানটা ও বিন্দু থেকে আর ভেক্টর দ্বারা প্রকাশ করছে, তাহলে এই ও পি ইকাল টু আরই হলো আমাদের অবস্থান ভেক্টর। তারপর আসা হলো একক ভেক্টর কাকে বলে দেখব আমরা। যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। তো এখানে দেখো কোনো একটা ভেক্টর এ নিব, এর মান যদি 3 হয়, দেখো এখানে আমি একটা ভেক্টর নিচ্ছি, এখানে আমি সমান 3 ভাগে ভাগ করে দিয়েছি। একটা এখানে দেখো এটা একটা, তাহলে সমান 3 ভাগে ভাগ করে দিয়েছি। এর মান যদি 3 হয় তবে এর একক ভেক্টর এ ইকাল টু আমাদের 3 ইন্টু স্মল লেটারের উপরে আমাদের কি ক্যাপ চিহ্ন দেওয়া। তো একক ভেক্টরকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? একক ভেক্টরটা হলো যে ভেক্টরের একক ভেক্টর বলবে তার স্মল লেটার নিতে হবে এবং তার উপরে একটা ক্যাপ দিতে হবে, ক্যাপ চিহ্ন মানে উপরে হেড চিহ্ন, টুপি চিহ্ন দিতে হবে। তাহলে একক ভেক্টরের দেখো সমীকরণটা কেমন। একক ভেক্টর, তাহলে এ যদি একটা ভেক্টর হয় তার একক ভেক্টর হবে এ এর স্মল লেটার এবং তার উপরে একটা টুপি চিহ্ন বা ক্যাপ চিহ্ন থাকবে। তো ওই ভেক্টর ডিভাইডেড ওই ভেক্টরের মান, দেখো এখানে আমি এই ভেক্টরের মানকে আমি 3 দ্বারা প্রকাশ করছি, 3 দ্বারা, তাহলে মান হলো আমাদের এখানে 3। এখন মান অনেক কিছু থাকতে পারে, তো এইটা মূল সমীকরণটা দাঁড়াবে হলো এ ক্যাপ ইকাল টু এ ভেক্টর ডিভাইডেড এ। এটা হলো আমাদের একক ভেক্টরের সমীকরণ। এখানে একটা শর্ত থাকবে, এই যে এই মানটা যেখানে যে আমি 3 ধরেছি মানটা, এই যে এখানে যে মানটা, এই মানটা কখনো শূন্য হতে পারবে না। তো এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যায় যে মান শূন্য নয় এরকম একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে দেখো একক ভেক্টরটা আমি আবার একটু রিভিউ করছি। তো একক ভেক্টরটা হলো যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টরকে আমরা কি যে ভেক্টরে একক ভেক্টর নির্ণয় করতে চাই সেই ভেক্টরে আমাদের স্মল লেটার নিয়ে তার উপরে আমরা ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দিব এবং সেই সমীকরণটা হবে আমাদের ওই ভেক্টর ডিভাইডেড ওই ভেক্টরের মান।
অর্থাৎ মান শূন্য নয় এরকম একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। পরবর্তীতে আসো আয়ত একক ভেক্টর কাকে বলে। তো এখানে আমি একটা দেখো চিত্র দেখাচ্ছি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা দেখো, কারণ এটা তিনটা অক্ষ দেওয়া আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর দেখো এখানে একটা আমি ভেক্টর চিহ্ন ভেক্টর দিয়ে প্রকাশ করছি, সেটা হলো আই এর উপরে দেখো স্মল আই, তার উপরে ক্যাপ চিহ্ন দেওয়া আছে। তারপরে ওয়াই অক্ষ বরাবর স্মল জে, তার উপর ক্যাপ চিহ্ন দেওয়া আছে, এবং জেড অক্ষ বরাবর স্মল কে, তার উপর ক্যাপ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে আমাদের আই, জে এবং কে হলো আমাদের আয়ত একক ভেক্টর। অর্থাৎ ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে বিশেষ একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। অর্থাৎ এখানে আমরা ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর বিবেচনা করেছি আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর বিবেচনা করেছি জে, এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টর বিবেচনা করেছি কে। তাহলে এখানে আই, জে এবং কে হলো আমাদের আয়ত একক ভেক্টর। তারপর আসো স্বাধীন ভেক্টর কাকে বলে। তো কোনো ভেক্টর রাশি আদিবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো ঠিক করা যায় তবে তাকে স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর বলা হয়। দেখো এখানে একটা চিত্রে দেখানো হয়েছে যে এটার আদিবিন্দু, এটা এই তীর চিহ্নের যে শেষ মাথাটা এটাকে বলা হয় শীর্ষবিন্দু, এবং প্রথম যে পয়েন্ট সেটাকে বলা হয় আমাদের আদিবিন্দু বা পাদবিন্দু বলা হয়। তো আদিবিন্দু, কোনো একটা ভেক্টর আদিবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো ঠিক করা যায়, মানে এই আদিবিন্দুটা কোন জায়গায় হবে সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, বা দূরে কোথাও হতে পারে, এরকম যদি হয় তাহলে আমরা এটাকে স্বাধীন ভেক্টর বলবো। যে কোনো একটা ভেক্টর আদিবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো ঠিক করা যায় তাহলে তাকে স্বাধীন ভেক্টর বা মুক্ত ভেক্টর বলা হয়। তারপর আসো সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে। কোনো ভেক্টর রাশি আদিবিন্দু কোথায় হবে তা যদি স্থির করে দেওয়া হয়, ফিক্সড করে দেওয়া হয়, সেটা হলো আমাদের সীমাবদ্ধ ভেক্টর। যেমন দেখো ও বি ইকুয়াল টু পি একটা ভেক্টর, এই পি ভেক্টরের শীর্ষবিন্দু হলো আমাদের এই যে বি বিন্দুটা, আদি বিন্দুটা হলো আমাদের ও বিন্দু। তাহলে এই ও বি ইকুয়াল টু যে পি ভেক্টরটা দেখানো হয়েছে এখানে, এখানে আমাদের পি ভেক্টরের মূল বিন্দু কোথায় হবে তা ফিক্সড করা আছে, এখানেই এই জায়গাতেই হতে হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। তাহলে দেখো এখানে যে কোনো একটা ভেক্টর রাশির আদিবিন্দু বা পাদবিন্দু কোথায় হবে তা যদি স্থির করে দেওয়া থাকে তাহলে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। তাহলে দেখো ও বিন্দুতে পি বল ও বি ইকুয়াল টু ও বি বরাবর ক্রিয়া করতেছে, ক্রিয়া করলে আমরা পি ভেক্টরটাকে একটা সীমাবদ্ধ ভেক্টর বলবো যার আদিবিন্দু হলো ও। তারপর দেখো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর কাকে বলে। এর নাল হলো NULL, স্পেলিংটা দেখে রেখো ভাষা থেকে। তো যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর বলে। শূন্য ভেক্টর বা নাল ভেক্টরে আদিবিন্দু এবং শীর্ষবিন্দু অর্থাৎ শেষ বিন্দু একই, এবং একে ও দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে দেখো আমি একটা চিত্র দেখাচ্ছি, এই যে এখানে দেখো একটা বিন্দু দেখা যাচ্ছে। তো এটা আদিবিন্দু এবং শেষ বিন্দু দেখো একই জায়গায় অবস্থিত, এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। অর্থাৎ যদি এ ভেক্টর এ একটি শূন্য ভেক্টর হয় তাহলে এর আদিবিন্দু ও শীর্ষবিন্দু একই হবে। আচ্ছা, তারপর আসা হলো সমরেখ ভেক্টর বা সদৃশ্য ভেক্টর কাকে বলে। তো দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর কাজ করে, দেখো এখানে দুইটা ভেক্টর দেখানো হয়েছে, একটা বি ভেক্টর একটা সি ভেক্টর, পরস্পর যদি সমান্তরালে ক্রিয়া করে, এখানে আরও দেখো কয়েকটা ভেক্টর দেখানো হয়েছে এ বি সি ডি, তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর, এখানে আমরা চারটা ভেক্টর দেখাচ্ছি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর। তো এরা যদি একই একটা পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল থাকে একই দিকে তাহলে তাকে আমরা সমরেখ ভেক্টর বলবো। দেখো চিত্রে এ বি সি ডি প্রভৃতি হলো আমাদের সমরেখ ভেক্টর। তারপর আসো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। তো আগে আমি একটা চিত্র দেখাচ্ছি, দেখো পি এবং কিউ দুইটা ভেক্টর দেখানো হয়েছে, এর মান দেখো একই সমান,
দেখো পি ভেক্টর এবং পি ভেক্টর দুটোই সমান এবং দিকও একই দিকে, তাহলে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিকও যদি একই হয় তাহলে তাদেরকে সমান ভেক্টর বলে। চিত্রে পি এবং কিউ দুটি সমান ভেক্টর দেখানো হয়েছে। আচ্ছা, তারপর ব্যতিহার বা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কাকে বলে বা নেগেটিভ ভেক্টর কাকে বলবো। তো দেখো এখানে আমি একটা চিত্র দেখাচ্ছি। এখানে দেখো দুইটা ভেক্টর দেখানো হয়েছে, পি এবং কিউ দুটি ভেক্টর। তো এই ভেক্টরের মান সমান, দেখো এখানে দুইটাই সমান কিন্তু দুইটা পরস্পর বিপরীত দিকে। তাহলে পরপর যদি দুইটা ভেক্টর মানে সমান হয় কিন্তু দিক যদি ভিন্ন দিকে হয় তাকে আমরা বিপরীত ভেক্টর বা ব্যতিহার ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলবো। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো ভেক্টরে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয় ভেক্টরকে আমরা বিপরীত ভেক্টর বলবো। তো চিত্রে পি এবং কিউ ভেক্টরদ্বয়ের মান সমান এবং দিক বিপরীত দিকে ক্রিয়া করায় এদের পরস্পর বিপরীত ভেক্টর বলবো আমরা। তাহলে বিপরীত ভেক্টরটা দেখো যে মান সমান থাকবে কিন্তু দিক ভিন্ন থাকবে, সেটা হলো আমাদের বিপরীত ভেক্টর। আমাদের আরেকটা ভেক্টর আছে, সেটা হলো বিপ্রতীপ ভেক্টর। তো এটা কিন্তু দুই জিনিস, এটা দুইটা একটু মানে ভালো করে লক্ষ্য করতে হবে। বিপরীত ভেক্টর যেটা সেটা হলো নেগেটিভ ভেক্টর, আর বিপ্রতীপ ভেক্টর যেটা সেটা হলো রেসিপ্রোকাল ভেক্টর, উল্টা যেটা বিপ্রতীপ ভেক্টর অর্থাৎ রেসিপ্রোকাল ভেক্টর। তাহলে দেখো এখানে যে সমান্তরাল ভেক্টরের একটি মান অপরটির বিপ্রতীপ হলে মানে বিপরীত হলে সেটাকে আমরা বিপ্রতীপ ভেক্টর বলবো। যেমন এ যদি একটা ভেক্টর হয় 2y, তাহলে এর বিপ্রতীপ ভেক্টরটা হবে, যদি আমরা ধরি বি, এ এর বিপ্রতীপ ভেক্টর যদি আমরা বি ধরি তাহলে বি ভেক্টর ইকাল টু হাফ আই। দেখো যে মানটা উল্টো হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। এটার নিচে মনে 1 আসছে, তার মানে এটাকে যখন আমরা উল্টাবো তখন 2টাকে উল্টালে হাফ হয়ে যায়। তাহলে একটা আরেকটার উল্টা হবে, মানে উল্টো হবে, সেটাকে আমরা বিপরীত ভেক্টর বলবো। অর্থাৎ কি আমাদের সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত হলে তাকে আমরা কি বলবো, বিপরীত ভেক্টর। দেখো এখানে আমি দুটো ডায়াগ্রাম দেখাচ্ছি, এ মোড বি মোড দেখানো হয়েছে। এখানে একটু খেয়াল করো, এই বাবলগুলো সার্কেলগুলো এখানে ব্লু কালার দিয়ে দেখো ভরাট করা আছে। আবার এখানে দেখো বি মোডে এই সার্কেলগুলো আবার সাদা হয়ে আছে, দেখো এখানে। তার মানে এখানে ভরাট ছিল, এখানে উল্টাটা মানে নাই, তাহলে একটা আরেকটার বিপরীত বলা হচ্ছে, এখানে মানে বিপরীত আছে। এখানে আরেকটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। আচ্ছা দেখো, তারপরে সংজ্ঞাটা হলো সমতলীয় ভেক্টর বা অসমতলীয় ভেক্টর কাকে বলে। তাহলে যে সকল ভেক্টর একই তলে অবস্থান করে তাকে সমতলীয় ভেক্টর বলে। এখানে আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখো এখানে আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে, তিনটি ভেক্টর রাশি এ বি সি, এটা একটা তলে অবস্থান করতেছে, তাহলে এটাকে আমরা বলবো সমতলীয় ভেক্টর। তাহলে সমতলীয় ভেক্টরের সংজ্ঞাটা কেমন, যে সকল ভেক্টর একই সমতলে অবস্থান করে তাকে বলা হয় সমতলীয় ভেক্টর। চিত্রে এটা দেখতে পাচ্ছ সবাই যে এ বি সি ভেক্টর তিনটা একই তলে অবস্থান করতেছে, এজন্য এটাকে বলা হচ্ছে সমতলীয় ভেক্টর। এবং অসমতলীয় ভেক্টর কোনগুলো, তো যে সকল ভেক্টর কি একই সমতলে অবস্থান করে না তাদেরকে বলা হয় অসমতলীয় ভেক্টর। এখানে দেখো যে এ একটা ভেক্টর একটা সমতলে আছে, সি আরেকটা ভেক্টর অন্য আরেকটা সমতলে আছে, বি আরেকটা ভেক্টর এখানে আরেকটা সমতলে আছে। তো এইগুলা হলো আমাদের অসমতলীয় ভেক্টর। তাহলে অসমতলীয় ভেক্টর কাকে বলবো, যে দুই বা ততোধিক ভেক্টর যদি আমাদের একই তলে অবস্থান না করে, একই সমতলে অবস্থান না করে, তাহলে তাকে বলা হয় অসমতলীয় ভেক্টর। তাহলে দেখো আবারও বলি, সমতলীয় এবং অসমতলীয় ভেক্টর হলো যে কতগুলো ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাকে বলবো সমতলীয় ভেক্টর, আর কতগুলো ভেক্টর রাশি যদি একই তলে অবস্থান না করে তাকে আমরা বলবো অসমতলীয় ভেক্টর। তারপর দেখো এখানে যে সমপ্রারম্ভিক ভেক্টর কাকে বলে, যে কো ইনিশিয়াল ভেক্টর যেটাকে বলা হয়। এখানে দেখো দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে,
একটা পি ভেক্টর, একটা কিউ ভেক্টর। তো এই দুইটা ভেক্টরে আদিবিন্দু এক জায়গায় দেখো মিলিত আছে। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টরটা হলো যে একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে আমরা সমপ্রারম্ভিক ভেক্টর বলবো। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টর রাশি যদি আদিবিন্দু এক জায়গায় থাকে তাদেরকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। এটা একটু মনে রাখলেই হবে। দেখো এখানে দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে পি কিউ। এই দুইটা ভেক্টর রাশির আদিবিন্দু একটা নির্দিষ্ট জায়গাতে ফিক্সড করা আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। তারপর দেখো সদৃশ্য বা সমদিক ভেক্টর কাকে বলে। তো সমজাতীয় অসম্মানের দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে সদৃশ্য বা সমান্তরাল ভেক্টর বলে। এখানে একটা আমি ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখো এই দেখো দুইটা ভেক্টর এ ও বি একই দিকে ক্রিয়া করতেছে কিন্তু অসম্মানের, মানে এ এবং বি ভেক্টরের মান দুটো সমান না। তোমরা একটু খেয়াল করে দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টরটা দেখতে একটু ছোট মনে হচ্ছে আর বি ভেক্টরটা কিন্তু একটু বড় মনে হচ্ছে, কিন্তু মানে অসমান, কিন্তু একই দিকে যদি কাজ করে তাহলে তাকে আমরা সদৃশ্য বা সমদিক ভেক্টর বলবো। তারপর দেখা বিসদৃশ্য বা বিষম ভেক্টর কাকে বলে। যে সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাকে আমরা বিসদৃশ্য ভেক্টর বলবো। দেখো এখানে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। তো দুইটা ভেক্টরের মান দেখো সমান না এবং এদের দিকও ভিন্ন, তাহলে এদেরকে বলা হয় বিসদৃশ্য ভেক্টর বা বিষম ভেক্টর। তো দেখো আজকের এই ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারলাম। যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সংজ্ঞা এবং উদাহরণ করেছি আমরা। ভেক্টরকে কিভাবে চিহ্নিত করা হয় সেটা পড়লাম, যে চারভাবে একটা ভেক্টর রাশিকে চিহ্নিত করা হয় সেটা দেখেছি। তারপর আমরা এখানে কিছু সংজ্ঞা পড়ছি, সেগুলো হলো একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, তারপর সরণ ভেক্টর, মুক্ত বা স্বাধীন ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, সমরৈখিক বা সমরেখ ভেক্টর, অসমরেখ ভেক্টর, তারপর সমান ভেক্টর, ব্যতিহার বা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, সমতলীয় এবং অসমতলীয় ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর, সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, সদৃশ্য বা সমদিক ভেক্টর, বিসদৃশ্য বা অসদৃশ্য বা বিষম ভেক্টর। তাহলে এখানে প্রায় 17টা সংজ্ঞার মধ্যে আমি প্রায় 14টা সংজ্ঞা পড়িয়েছি। এখন তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি। তো প্রথম বাড়ির কাজটা থাকবে সরণ ভেক্টর কাকে বলে, এটা চিত্রসহ ব্যাখ্যা করবে। তারপর সমরৈখিক বা সমরেখ ভেক্টর কাকে বলে, অসমরেখ ভেক্টর কাকে বলে সেগুলো শিখবা, সেগুলো বাড়ির কাজ হিসেবে থাকবে এগুলো। আর আরও দুটো বাড়ির কাজ দিচ্ছি, সেটা হলো সঠিক ভেক্টর কাকে বলে, তারপর স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লিখো। তো এই কয়েকটা তোমাদের বাড়ির কাজ থাকবে, 5টা শর্ট কোশ্চেন। তো পরবর্তী আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ সবাইকে।